আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি শেষ হয়ে গেল। আমরা এতদিন পর্যন্ত ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি এনজয় করার জন্য। প্রথম ম্যাচে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে পাকিস্তান প্রথম ম্যাচেই ধরাশায়ী 60 রানের পরাজয়। এই পর্যন্ত পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতবারই দেখা হয়েছে প্রত্যেকবারই নিউজিল্যান্ড জয়যুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতা কালকেও আমরা দেখেছিলাম। আমার টপিক সেটা না, আমার টপিক হচ্ছে বাংলাদেশ বনাম ভারত। আজকের ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের। বিশেষ করে আমরা অবশ্যই চাইব যে বাংলাদেশ বিজয়ী হোক। তাছাড়া ইন্ডিয়া যে কোনো দলের বিরুদ্ধে হারলেই বাংলাদেশের জন্য সেটা হচ্ছে ঈদের আনন্দের মতোই খুশি। তো সর্বপ্রথম সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সবাই সবার অবস্থান থেকে বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন। বাংলাদেশের বর্তমান টিম এবং তাদের পারফরমেন্স অ্যানালাইসিস করলে আশা করা যায় যে ইনশাআল্লাহ বাংলাদেশ অবশ্যই জিতবে এবং আমরা প্রত্যাশা করতেই পারি যে বাংলাদেশ আজকের ম্যাচে উইনার হবে। বিশেষ করে নাজমুল শান্তের ফর্ম, সৌম্য সরকারের অ্যাগ্রেশন, তানজিদ তামিমের চমৎকার বিপিএল, জাকের আলী অনিকের ধারাবাহিকতা, মুশফিকুর রহিমের কনফিডেন্স, রিয়াদের ফিনিশিং ভূমিকা, স্পেসিফিকলি যদি আমরা এগুলো বলি। তাছাড়া পেস ইউনিটে যদি আমরা একটু দেখি, পেস ইউনিটে আমাদের তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা এবং হচ্ছে যে তানজিম সাকিব চারজনই আসলে খুবই ভালো পারফর্ম করতেছে। সেক্ষেত্রে যারা নির্বাচক তাদের জন্য কাজটা অনেক ক্রিটিক্যাল হবে, বিশেষ করে তিনজন পেসার চুজ করা। তাছাড়া মেহেদী হাসান মিরাজের কথা যদি আলাদাভাবে বলি, তিনি কিন্তু বর্তমানে অনেক অনেক ভালো পারফর্ম করতেছেন সব পজিশনেই, সব খেলাতে, এবং চেষ্টা করতেছেন। অনেক পরিশ্রমী একটা ক্রিকেটার। আমরা দেখব ক্রিকবাজের প্রবাবল যে 11 প্রকাশ করেছে, আমরা সেটা একটু দেখব যে আসলে প্রবাবল একাদশ কেমন হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য। প্রথমে ইন্ডিয়ার একাদশটা দেখে নিব। রোহিত শর্মা ক্যাপ্টেন, তিনি তো অবশ্যই থাকবেন। তারপর হচ্ছে শুভমান গিল, যিনি হচ্ছে বর্তমান ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে 1 নাম্বার। তারপর হচ্ছে বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। এই পর্যন্ত কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ। অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা তিনজনই কিন্তু অনেক চমৎকার অলরাউন্ডার, যাদের 10 ওভার করার অ্যাবিলিটি আছে। পাশাপাশি ব্যাটিংয়ে যে কোনো বিপর্যয়ের সম্মুখীন হলে দলকে ওখান থেকে একটা ভালো টোটাল গড়ে দেওয়ার অ্যাবিলিটি আছে। কুলদীপ যাদব বাংলাদেশের বিপক্ষে আসলে সবসময় উনি অনেক ভালো বল করে থাকেন। তবে এখানে বরুণ চক্রবর্তীকে দেখলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না, কারণ হচ্ছে বর্তমান পারফরমেন্স চিন্তা করলে বরুণ চক্রবর্তীকে আসলে দলে না রাখার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যে কুলদীপ যাদব থেকে বরুণ চক্রবর্তী বাংলাদেশের জন্য বেশি থ্রেটিং হবেন। মোহাম্মদ শামি যদিও রিসেন্ট পারফরমেন্স অত ভালো না, কিন্তু পেস ইউনিটটা লিড দিবেন কিন্তু মোহাম্মদ শামি। তাছাড়া আর্শদীপ সিং তিনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে সবসময় ভালো পারফর্ম করে থাকেন। এছাড়া এখানে যদি আমরা আর একটা নাম দেখি তাহলে সেটাও আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না, সেটা হচ্ছে হর্ষদ প্যাটেল। তিনি কিন্তু চমৎকার ব্যাটিংও করতে থাকেন। আমি নামটা আরেকবার বলতেছি, সেটা হচ্ছে হার্ষিত রানা অনেক চমৎকার বোলিং করেন, পাশাপাশি তার ব্যাটিংটাও কিন্তু ক্যাপাসিটি ভালো। আবার আমরা যদি বাংলাদেশের প্রবাবল একাদশ দেখি, তানজিদ তামিম এবং সৌম্য সরকার, ওনারা অবশ্যই কোনো যদি দুর্ঘটনা না ঘটে তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই ওপেন করবেন, এটাই স্বাভাবিক। 3 নম্বরে নাজমুল হাসান শান্ত, ক্যাপ্টেন ফ্যান্টাসি, চমৎকার পারফরমেন্স ওনার রিসেন্ট টাইমে। ওনার প্রতি দলের আস্থা ভরসা সবই আছে, এই জন্য উনি ক্যাপ্টেন, এবং আমরা আশা করব যে উনি ওনার যে ধারাবাহিকতা ওইটা বজায় রাখবেন। ওডিআইতে নাজমুল হাসান শান্তকে নিয়ে অনেক বেশি আলোচনা না হলেও ওনার পারফরমেন্স কিন্তু অনেক অনেক ভালো বর্তমান সময়ে। একটু যদি আপনি অ্যানালাইসিস করেন, ওনার গত বছর মনে হয় 4টা ম্যাচ খেলেছে, সেখানে 73-এর উপর অ্যাভারেজ, আমি এরকম একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম। তার মানে হচ্ছে ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন বাংলাদেশের জন্য, তিনি অবশ্যই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ক্যাপ্টেন হিসাবে। মেহেদী হাসান মিরাজ, ওনার সম্পর্কে আমরা জানি ওনার রিসেন্ট পারফরমেন্স খুবই চমৎকার, বিশেষ করে ওডিআইতে খুবই বেশি কার্যকরী। বোলিং এবং ব্যাটিং দুই ডিপার্টমেন্টে মেহেদী হাসান মিরাজকে ভাইস ক্যাপ্টেন বা হচ্ছে দলের অলরাউন্ডার, স্পেশাল অলরাউন্ডার হিসাবে দায়িত্ব পালন করতে হবে। মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান, ওনাকে অবশ্যই, যেহেতু শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি, সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে যে যেন একটা ট্রফি নিয়ে অবসরে যেতে পারেন। মাহমুদুল্লাহ খুবই ধারাবাহিক ভালো পারফরমেন্স এবং ফিনিশিং রোলটা চমৎকারভাবে পালন করেন, সেই ক্ষেত্রে ওনার কাছ থেকেও এক্সপেকটেশন একটু বেশি থাকবে। জাকির আলী অনেক, আমার মনে হয় তাওহিদ হৃদয় বাংলাদেশের জন্য অবশ্যই অনেক বড় অ্যাসেট, তবে জাকির আলী অনেক ফিনিশিং ভূমিকার কথা চিন্তা করলে সেক্ষেত্রে জাকির আলী অনেককে আমি এগিয়ে রাখবো। যদি 4 নম্বরে মেহেদী হাসান মিরাজ ব্যাট করে বলতে ওনাকে 4 নম্বরেই ব্যাট করানো উচিত। বাংলাদেশে সাকিব আল হাসানের যে অভাবটা, আশা করা যায় যে মেহেদী হাসান মিরাজ, সম্পূর্ণ সম্ভব না তবে কিছুটা হলেও পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে ওনাকে 4 নম্বরে ব্যাটিংয়ে দেওয়া উচিত আমার নিজের অভিমত। সেক্ষেত্রে দলের জন্য অনেক ভালো হবে, উনি ধরে খেলতে পারেন, দেখে খেলতে পারেন, বর্তমানে অনেক ইমপ্রুভমেন্ট তারই বহিঃপ্রকাশ। দেন হচ্ছে নাসুম আহমেদ, যেহেতু স্পেশালিস্ট স্পিনার প্রয়োজন, সেক্ষেত্রে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ অটো চয়েস, নাহিদ রানা তিনি অটো চয়েস। এই জায়গায় ক্রিকবাজ তানজিম সাকিব অথবা মুস্তাফিজুর রহমান, এটা দেওয়ার কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের রিসেন্ট পারফরমেন্স খুবই ভালো যে তা নয়, তবে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি সবসময় ভালো বল করে থাকেন। তাছাড়া তানজিম সাকিব কিন্তু ইন্ডিয়াকে পেলেই মনে হয় যেন জ্বলে ওঠেন। সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আসলে খুবই একটা ক্রিটিক্যাল ডিসিশন নিতে হবে। যেমন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, তাকে বসিয়ে রাখা কতটা যৌক্তিক হবে? তানজিম সাকিব আশার পরিপূর্ণতা দিতে পারবেন কিনা? তাছাড়া তানজিম সাকিব কিন্তু ব্যাটারও ভূমিকা রাখতে পারেন, সেটাও দেখার বিষয়। আমরা দেখেছিলাম সায়েন্স 11-এর বিরুদ্ধে উনি চমৎকার একটা ক্যামিও খেলেছিলেন। আবার আরেকটা জিনিস চিন্তা করতে হয়, সেটা হচ্ছে লেফটি একজন আসলে পেসার দরকার। মুস্তাফিজের কাটার বা হচ্ছে যে যেভাবে উনি বল করেন পরিস্থিতি চিন্তা করে, এটা আসলে ওনার এক্সপিরিয়েন্সের কারণে সম্ভব। এখানে নাসুম আহমেদকে নিতে হবে, সাকিব আল হাসান না থাকার কারণে বাংলাদেশে কোনো লেফটি স্পিনার নেই। যদি লেফটি স্পিনার থাকতো তাহলে হয়তোবা নাসুম আহমেদকে বসানো যেত, বসিয়ে পেচার খেলালেও কিন্তু বাংলাদেশের আমার মনে হয় যে স্পিন থেকে ভালো বল করতে পারতো। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ রয়েছেন, মাহমুদুল্লাহ বল করতে পারেন, দুইজন যদি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেক্ষেত্রে পারা যেত। তবে নাসুম আহমেদকে নিতে হবে, আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। নাসুম আহমেদ বর্তমানে যেহেতু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে অনেক ডানহাতি ব্যাটসম্যান রয়েছে, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার সবাই হচ্ছে ডানহাতি, সেই ক্ষেত্রে নাসুম আহমেদ অবশ্যই অটো চয়েস হবে। তো সবাই দোয়া করবেন, সর্বোপরি কথা হচ্ছে এটাই, সবাই দোয়া করবেন। ভিডিওটি তৈরি করার অন্যতম কারণ হচ্ছে সবার কাছে দোয়া চাওয়া, যেন বাংলাদেশ আজকে ম্যাচটা জয়লাভ করতে পারে। বিশেষ করে ইন্ডিয়ার বিরুদ্ধে জয়লাভ করতে পারলে আমরা অনেক বেশি খুশি হব। আর দুবাইতে বাংলাদেশকে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে, কারণ ইন্ডিয়া হ্যাভ প্লেড 6 ODIs ইন দুবাই, অল ইন এশিয়া কাপ 2018, উইনিং 5 with 1 ended in a tie। তার মানে হচ্ছে দুবাইতে তারা কোনো ম্যাচ হারে নাই, 5টা জিতেছে, একটা হচ্ছে ড্র হয়েছে। তো আশা করব যে ওনাদের উইনিং যে এটা ধারাবাহিকতাটা, ওটা ইনশাআল্লাহ বাংলাদেশ ব্রেক করবে। সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুদের সাথে বন্ধুদের এই বিষয়গুলো জানার এবং তাদেরকেও ইনভাইট করবেন দোয়া করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।